অ্যালার্মের টিং টিং আওয়াজে এত আরামের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি সাদিফের বুকের সাথে আটকে আছি। উনার এক হাত আমার মাথায় জড়ানো, আরেক হাত দিয়ে আমার কামিজের ভেতর আমার কোমর জড়িয়ে রেখেছেন। অনেক কষ্টে সাদিফের পাশ থেকে মোবাইলটা নিয়ে অ্যালার্মটা বন্ধ করলাম। যেভাবে চেপে ধরেছেন উনি, নড়তেও পারছি না। 7:33 বাজে। উনিও তো রাতে বলছিলেন উনার সকালে তাড়াতাড়ি উঠা লাগবে। আর কিছু না ভেবেই উনার মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে উনাকে ডাকতে লাগলাম, এই উঠুন না, আপনার নাকি কাজ আছে? 7:40 বাজে তো। আমার কথা শুনে উনি হুম হুম করতে করতে আমাকে আরো উনার দিকে টেনে নিলেন। এরপর উনি সোজা হয়ে শুয়ে আমাকে উনার উপরে নিয়ে নিলেন। ঘুমাও তো বাবুই। এই প্রথম আমি উনার ঘুমো ঘুমো কণ্ঠ শুনলাম। উফ অফ, কি কিউট! এই কণ্ঠটা উনার নর্মাল কণ্ঠ থেকে একদম অন্যরকম। ইসস, উনি আরামসে ঘুমাচ্ছেন, আর আমি উনার উপর শুয়ে উনাকে দেখছি। কি কিউট উনি, মাশাল্লাহ। সাদিফের গালগুলো টেনে দিল ম, আর সাথে সাথেই উনি হেসে উঠলেন। লুকিয়ে লুকিয়ে আদর করা হচ্ছে? ইসস, আমি ভেবেছিলাম উনি ঘুম, আর এখন তো দেখি শুধুই ঘুমের ভান করছেন। সাদিফ আর কিছু বলার আগেই উনাকে বললাম, উঠবেন কখন? আপনার না কাজ আছে? কত তো লেট হয়ে গেল। কোনো উত্তর নেই। আবার উনাকে বললাম, আপনি আমাকে ছাড়বেন? নাস্তা বানাতে হবে না? উহু, এখনো অনেক সকাল, আমার ইম্পর্ট্যান্ট মিটিং আছে আজকে। সো আমার একটু পরেই বেরুতে হবে। তুমি ঘুমিয়ে যাও আবার। সকালে নামাজে ডেকেছি, উঠোনি কেন? আর আমি অফিসে খেয়ে নিব কিছু। মরিয়ম খালা, আসলেই আমি বের হয়ে যাব অফিসের জন্যে। তুমি রেস্ট নাও। আমি আপনার ডাক্তার শুনিনি। কালকে থেকে পড়ব নামাজ। আর কি বললেন? আমি এখানে থাকব একা, তাও আপনাকে ছাড়া? উহু, মরিয়ম খালা, হোক যে হোক, আমি একা থাকব না। এই আপনার অফিস এত দূরে, আপনি এখান থেকে আসা যাওয়া করতে করতেই আজকের দিন চলে যাবে। জি না, অনলি 20 মিনিট লাগবে যেতে। অফিসের নিউ শাখা ওপেন করেছি এইখানেই, কারণ একটাই, এই বাড়িটার জন্যে। এই প্লেসটা আমার খুব ভালো লেগেছে, আর এখানে আসলে অবশ্যই থাকতে হবে। আমি তো অফিস মিস দিই না। সো একটা শাখা এখানেই ওপেন করে নিয়েছি। আজকেই এখানেই জয়েন করব। এতদিন পরে স্টাফ, ম্যানেজার ওরা ওদের বসকে দেখবে। যাই হোক, আমি এখানে থাকব না একা। আপনি আমাকে এনেছেন কেন এখানে? বলেই উনার থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। এই লোকটা একদম বাজে। আমাকে কোনো অচেনা খালার কাছে রেখে সে নাকি অফিসে যাবে। হু, ফ্রেশ হয়ে চিন্তা করলাম একেবারেই শাওয়ার নিয়ে নিব। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম সাদিফ বেড গুছিয়ে নিয়েছেন সুন্দর করে, আর সোফায় বসে ল্যাপটপে কি যেন করছেন। ওয়াহ, কাজ একটা কমে গেল আমার। ওহ, আমি হাসছি কেন? এখন হাসলে চলবে না। আমি উনার সাথে রাগ করেছি। ব্যাগ থেকে একটা কামিজ সেট বের করে নিলাম। ওয়াশরুমে ঢুকব তখনই উনার চিল্লানি শুরু। আমি তাকে 3টা শাড়ি কিনে দিল ম, আর সে পুরানো জামা নিয়েছে পরার জন্যে। এই ফুল
কালকে যে শাড়ি কিনে দিয়েছি ওইখান থেকে একটা পরবে এখন। যাও। আমার কিছুই বলতে মন চাইল না। চুপচাপ শাড়ি নিয়ে চলে গেলাম শাওয়ার নিতে। শাওয়ার নেওয়া শেষে বের হতেই উনি এসে আমাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। আমার চুল থেকে টাওয়াল খুলে আস্তে আস্তে মুছতে লাগলেন। চুপচাপ বসে আছি আর উনার কাণ্ড দেখছি। তার নাকি মিটিং আছে। কোথায় এখন সে তাড়াতাড়ি ফ্রেশ হবে, কিন্তু সে এখনো খালি গায়ে ট্রাউজার পরে আমার চুল মুছছে। চুল মুছতে মুছতে উনি আমার চুলের ভিতরেই নাক ডুবিয়ে দিল আর শাড়ির ভিতরে হাত দিয়ে আস্তে করে আমার পেট খামচে ধরলেন। এই ঘটনাটা আমি মেনে নিতে পারলাম না। সম্পূর্ণ শরীর ভাইব্রেট করে উঠল। আল্লাহ গো! আতঙ্কে আমি আমার শাড়ি খামচে ধরলাম আর উনাকে বললাম, কি পেটের নাড়ি ভুড়ি সব বের করে ফেলবেন? এত জোরে কেউ খামচি দেয়? ছাড়েন, ব্যথা পাচ্ছি তো। উফ অফ! সাদিফ আমার চুলের ভিতর থেকে মুখ বের করে মার গালে হাত রেখে বলল, সরি সরি ফুল, আসলে আমি চেক করছিলাম। তোমার পেট এত নরম কেন? সাদিফের কথা শুনে উনার কাঁধে একটা ঘুষি দিল এই আপনি এত বাজে কেন? এভাবে কেউ কথা বলে? ইসস, আপনার কোনো শরম নেই? আরে, আমি কি বাজে বললাম? আমার সামনের পরীটা আমার বউ, ওর সাথে আবার কিসের শরম? কথাটা বলেই সাদিফ আমার শাড়িটা সরিয়ে পেট দেখতে লাগল। এইটাকে নিয়ে কই যাব? আল্লাহ! লজ্জায় আমার মাথা ঘুরছে। যেই উনি আমার পেটে কিস করতে আগাচ্ছিলেন, অমনিই আমি শাড়ি ঠিক করে হাত দিয়ে উনার ঠোঁট চেপে ধরলাম। এই দিন দুপুরে এসব কি? ইসস, আপনার না লেট হচ্ছে? যান আপনি রেডি হতে। মরিয়ম খালার সাথে আমি একা থাকব এখানে। সাদিফ আমার হাত সরিয়ে বলল, তুমি আমার বউয়ের পেটে কিস করতে দিল না? এত সাহস! ইসস, কেমন লাল হয়ে আছে পেটে। একটা কিস দিল ভালো হয়ে যাবে তো। এদিকে আসো। উনার কথা শুনে আমি এক লাফে উঠে দাঁড়িয়ে গেলাম। আমাকে বাচ্চা পাইছেন নাকি ক্লাস 6-এর গার্লফ্রেন্ড পাইছেন? চুমু দিল ব্যথা ভালো হয়ে যাবে। এমন হলে এত ডাক্তার তার সবাই চেম্বারে বসে মশা মারত। আমার কথা শুনে সাদিফ উনার মাথা চুলকাতে লাগলেন আর বেককোলের মতো গেজ দাঁতগুলো বের করে হাসতে লাগলেন। আমার বউ বড়? আহা, আমি ভেবেছিলাম ছোট। ইসস, আমার বউটা ছোট হইলে ভালো হতো। সব আপনার দুষ্টামি। আমি জানি। ফ্রেশ হতে যান। আমার কথায় উনি হেহে করে হেসে আমার কাছে আসতে নিলেই ডং ডং করে কলিং বেল বেজে ওঠে। আর আমি সাদিফকে ধাক্কা দিয়ে রুমের দরজা খুলতে নিলেই উনি আমার হাত ধরে মাথা নাড়িয়ে না করল। আমি যাচ্ছি। টি শার্টটা দাও। আমি বেড থেকে উনাকে টি শার্ট দিল আর উনি পরেই নিচে চলে গেলেন। আর আমি উনার পিছে পিছে সিঁড়ি পর্যন্ত গেলাম। মরিয়ম খালা এসেছেন। আর উনার হাত ভর্তি আর উনার হাসবেন্ডের হাত ভর্তি সব বাজার। এত সকালে বাজার কোথায় পেলেন আল্লাহ জানেন। বাজারগুলো সব কিচেনে গিয়ে রাখলেন। এরপর মজিদ কাকা মানে এখানের ওয়াচম্যান উনি সাদিফের সাথে কথা বলে চলে গেলেন। আর সাদিফ আমার মাথায় হাত বুলিয়ে উপরে চলে গেলেন। যদিও আমাকে উনি কাজ করতে মানা করলেন, কিন্তু নিজের জামাইকে কি আমি অন্যের রান্না খাওয়াবো? আধভেজা চুলে হালকা একটা খোপা করে নিলাম। এরপর কিচেনে গেলাম। আসসালামু আলাইকুম খালা, আমিও আপনাকে হেল্প করতে এলাম।
আমার কথায় খালা মুচকি হেসে বললেন, লাগবো না মা, বাবা মানা করছে, আপনি বইসা থাকেন। না খালা, আমি রান্না বান্না পারি। আর উনি একটু পরেই বের হবেন, নাস্তা বানাতে হবে উনার জন্যে। উনি আবার না খেয়ে থাকতে পারেন না। আপনি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিনার এসে পেঁয়াজ কেটে দিবেন। আচ্ছা মা, বলেই খালা চলে গেলেন। আমি ঝটপট আলুর দম, ডিম ভাজি আর পুরি বানিয়ে নিলাম। এরপর খালা আর আমি মিলে টেবিলে এগুলোর সাথে পাউরুটি আর বাটার ও দিয়ে দিল ম। এরপর আবার উনার জন্যে কফি করতে গেলাম। সাদিফ সব জিনিসই আনিয়ে রেখেছে। সব করা শেষে আমি যেই ডাক্তারতে যাব তখনই দেখি সাদিফ সিঁড়ি দিয়ে নামছে আর ফোনে কথা বলছে। উনাকে দেখে আমি ফিদা। ফুল ব্ল্যাক কোট, শার্ট, প্যান্ট, শু পরেছেন আজ উনি। উনাকে আজকে বেশি কিউট লাগছে। হাতে উনার সানগ্লাসটা রেখেছেন। এসেই টেবিলে বসে পড়লেন। আমি উনার পাশে দাঁড়িয়ে উনাকে সার্ভ করতে নিলেই সাদিফ আমাকে টেনে উনার কোলে বসিয়ে দিল ন। এরপর মোবাইল রেখে উনি নাস্তা নিতে শুরু করলেন। প্রথমেই আমাকে খাওয়ালেন। এরপর উনি মুখে খাবার নিয়েই আমার দিকে তাকালেন। মজা হয়নি? কেন হবে না? তুমি রান্না করেছ কেন? মানা করিনি আমি? খালা রান্না করবেন বলছিলাম না? এমনি। আমি কি বাচ্চা নাকি? আমি রান্না করতে জানি। আমি জানি। আমার বউ অনেক ভালো রান্না করে। কথাটা বলেই উনি আমার হাতের তালুতে একটা চুমু দিল ন। নাস্তা শেষেই সাদিফ অফিস ব্যাগটা নিয়ে উঠে পড়লেন। আর আমি উনার পিছে পিছে দরজা পর্যন্ত গেলাম। উনি আমার কপালে চুমু দিয়েই খালাকে ডাকলেন, খালা, এই বাচ্চাটাকে দেখে রাখবেন। ও রান্না করতে গেলে একটু পাশে পাশে থাকবেন। আর একদমই ওকে একা রাখবেন না। ওর পাশে পাশে থাকবেন। অপরিচিত কাউকে বাসায় ঢুকতে দিবেন না। আমি কাকাকেও বলে যাচ্ছি। আচ্ছা বাবা। চিন্তামুক্ত থাকবেন আপনি। ওকে। আসছি ফুল। সাবধানে থাকিও। দুপুরে চলে আসবো আমি। আমার আসতে লেট হবে। খালার সাথে খেয়ে নিও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাবধানে গাড়ি চালাবেন। সাদিফ চলে যেতেই আমি দরজা আটকে দিল ম। এরপর উপরে চলে গেলাম। খালার সাথে অনেকক্ষণ গল্প করলাম। উনি ভেবেছিলেন আমরা পালিয়ে বিয়ে করেছি। অবশ্যই বুঝারই কথা, আমাদের তো কোনো গার্ডিয়ান ছিল না বিয়েতে। আর খালা আর উনার হাসবেন্ড নাকি সাদিফদের অনেক আগে থেকে পরিচিত। খালামণি, আপুরা, খালু সবাইকে চিনেন উনারা। খালা আর আমি উপরের 2 রুমটা ভালো করে ঘুরে দেখলাম। এই এতক্ষণের ভিতরে সাদিফ আমাকে কতবার যে কল দিল ন। উনার সাথে কথা বলা শেষে খালার সাথে আরও কিছুক্ষণ গল্প করে রান্না করতে গেলাম। বিরিয়ানি আর বিফ চিলি রান্না করব বলে ঠিক করলাম। খালা আমাকে কাঁচা জিনিস সব ধুয়ে কেটে দিল ন আর আমি আস্তে আস্তে সব রান্না করতে লাগলাম। হঠাৎ বাসার কলিং বেলের আওয়াজে খালা দরজা খুলতে গেলেন। আর আমি চুলার আঁচ কমিয়ে খালার পিছে পিছে যাচ্ছিলাম। দরজা খুলেই খালা হেসে হেসে কার সাথে যেন কথা বলতে লাগলেন। উকি দিয়ে দেখলাম জুমান আপু। উনাকে দেখে মনে হচ্ছে এখন আমাকে পেলেই মেরে ফেলবেন। আমি তাও হাসি মুখে উনার সাথে কথা বলতে গেলাম। জুমান আপু, তুমি কেমন আছো? বসো। খালা আপুর জন্যে খাবারের ব্যবস্থা করে দিন। এসব ঢং অফ কর শেফা। শেষ পর্যন্ত আমার ভাইকে বিয়ে করে এখানেই লুকিয়ে আছিস। ছি ছি।
আয়মান একদম উচিত কথাই বলেছে তোর নামে। রাস্তার মেয়ে কোথাকার। আপু প্লিজ, এখন এসব বলিও না প্লিজ। আমি উনাকে বিয়ে করতে চাইনি, উনি আমাকে জোর করেই। কথাটা শেষ করার আগেই জুমান আপু অনেক জোরেই আমাকে আচমকা থাপ্পড় মেরে দিল আর আমি উনার এক থাপ্পড়ে সেন্টার টেবিলের কোনায় গিয়ে পড়লাম। আর সাথে সাথেই আমাকে খালা এসে ধরে তুললেন। ঠোঁটের পাশে ভেজা ভেজা লাগতেই হাত দিয়ে দেখলাম ঠোঁটে রক্ত। আরে মামুনি, তুমি হুদাই বৌমনিকে মারলা। সাদিফ বাবা অনেক কইরা বৌমনিকে বিয়ে করেছিলেন, বৌমনির কোনো দোষ নাই। এই খালা তুমি চুপ করো, ভাইকে বলবে যে আমি এসেছিলাম, আর এই মেয়েকে তার উচিত শিক্ষা দিয়ে গেলাম। আমার ওদের কথার কিছুই মাথায় ঢুকছে না। জুমান আপুর চর খেয়ে আমি শকড। শাড়ির আঁচল দিয়ে ঠোঁটের কোনাটা চেপে ধরে দাঁড়িয়ে আছি। আর খালা জুমান আপু যেতেই দরজা লক করে আমাকে সোফায় বসিয়ে ফার্স্ট এইড বক্সে নিয়ে আমার ঠোঁটের রক্ত পরিষ্কার করে দিল। কিয়ে জ্বলল ঠোঁটে অয়েনমেন্ট লাগানোর সময়। মনে হচ্ছিল কেউ ঠোঁটের কোনায় মরিচ লাগিয়ে দিল। ব্যথায়, যন্ত্রণায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। আর খালা আমার চোখ মুছে আমাকে আদর করতে লাগলেন। এই ঠোঁটের ব্যথা নিয়েই বাকি রান্না শেষ করলাম। রান্না শেষেই খালাকে খেয়ে নিতে বললাম। খালা, আপনি খেয়ে নিন, আমি পরে উনি আসলে উনার সাথেই খেয়ে নিব। না বৌমনি, তুমি সহ খাইয়া নাও। না খালা, আমি পরে খাব, আপনি আর কাকা খেয়ে নিন। আমি ড্রয়িং রুমে আছি, আমার শরীরটাও ভাল লাগছে না, আপনি খেয়ে আমার সাথে একটু উপরে যাবেন। আচ্ছা মা। সোফায় বসতেই সাদিফের কল আসলো। আসসালামু আলাইকুম। কোথায় আপনি? কখন আসছেন? এই তো 3টা শেষ করলাম মিটিং, গাড়িতেই উঠব। খেয়েছো? আর কি ব্যাপার, জামাইকে মিস করছো নাকি বেশি বেশি? না, এমনি আর কি। আপনি আসুন, একসাথে খাব। সাবধানে আসবেন। 3:30 বাজে বাবুই। সকালের নাস্তার পর কিছুই খাওনি, আমি তা ভালো করেই জানি। আচ্ছা বসো তুমি, আমি আসলে আজকে 2 প্লেট খাওয়াবো তোমাকে। উম্মা, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। খালার খাওয়া শেষে উনি কিচেনের সব গুছিয়ে নিলেন। আমি উনাকে নিয়ে উপরে গেলাম। মাথাটাও অনেক ভার ভার লাগছে, আর কেমন যেন লাগছে। ঠোঁটের ব্যথাটাও বেশি বাড়ছে। খালা সোফায় বসে আছেন আর আমি বেডে শুয়ে কম্বল দিয়ে দিল। বৌমনি, আপনের কি খারাপ লাগছে? মাথা টিপ্পা দিমু? না না খালা, আপনি রেস্ট নেন, আমি ঠিক আছি। চোখ বন্ধ করে শুয়ে আছি, কি হচ্ছে না হচ্ছে বুঝছি না। একটুপরে খালা এসে বলতে লাগলেন, কে যেন বেল দিতাছে, আপনি ভয় পাইবেন না, আমি দরজা খুইলা আয়া পড়তেছি। আমি শুধু উনাকে মাথা নাড়িয়ে বললাম। মোবাইলটা আশেপাশে খুঁজতে লাগলাম শোয়া অবস্থায়, কিন্তু পাচ্ছি না, সব ঘোলাটে লাগছে। কোথায় রেখেছি মনেই পড়ছে না। সাদিফ এখনো আসছে না কেন? দরজার দিকে চোখ দিতেই দেখলাম সাদিফ রুমে ঢুকছে। উনাকে দুইটা দুইটা লাগছে। ব্যাগ রেখে, কোট, জুতা খুলেই আমার পাশে এসে বসলেন। আমি তো এখনো এক চোখ বের করে মুখ ঢেকে রেখেছি। বড্ড ঠান্ডাক্তার লাগছে। কি বাবুই,
খাবে না? উঠো, আমি খাবার দিতে বলেছি খালাকে। ফ্রেশ হয়ে আসছি। সাদিফ উনার ব্লেজার খুলে আমার কম্বল সরিয়ে আমার হাত ধরে তুলতে নিলেই একটা চিৎকার দিয়ে ওঠে। কি রে, এত গরম কেন হাত? এই ফুল, সকালে তো ঠিক ছিলা, কি হলো হঠাৎ? আমার কাছে এসে আমার মুখের উপর থেকে চুল সরাতে আরেকটা জোরে চিল্লানি দিল। মুখে, ঠোঁটে কি হয়েছে? কালকে আমার থাপ্পড়ে তখনও দাগ হয়নি গালে। কি হয়েছে বলবে আমায়? ঠোঁট কেটেছে কেমনে? আমি কাপা কাপা গলায় বললাম। পড়ে গিয়েছি। কি কিছু হয়নি? কাহিনী করিস আমার সাথে? আমাকে কথা শিখাচ্ছিস? কথাগুলো বলেই আমাকে টেনে তুলে উনার কোলে বসিয়ে কম্বল দিয়ে পেঁচিয়ে নিলেন আর জোরে জোরে খালাকে ডাকতে লাগলেন। মরিয়ম খাতুন সাদিফের চিল্লানি শুনে এক দৌড় দিল। হ্যাঁ, বাবা বলেন। খালা আসাতে আমি উনার থেকে সরতে নিলেই আরেকটা জোরে বকা দিল। কি সমস্যা? নড়ছ কেন? চুপচাপ কোলে বসে থাকো। খালা বাসায় কে এসেছিল? কেউ না তো। তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম? চুপ থাকো। জুমান মামনি এসেছিল। ও আসার পর থেকে সব ঘটনা বলেন। খালা একনাগারে সব বলে দিল উনাকে। কথাগুলা শুনেই সাদিফ খালাকে খাবার এখানেই নিয়ে আসতে বললেন। এরপর আমার মুখ দুই হাতে ধরে পুরো মুখে অনেকগুলা চুমু দিতে লাগলেন। সরি। এই জুমানের মাথায় আয়মান যে বিষ ঢেলেছে এর প্রমাণ আমার হাতে চলেই এসেছে। জাস্ট আর একদিনের অপেক্ষা। আয়মানের খেলা শেষ করতেই হবে। আর জুমান, ওর সাহস কি করে হলো তোমাকে মারার? জুমানকেও তার যোগ্য জবাব দিতে হবে। আমি কোনো মতে বললাম, থাক না, আপনি প্লিজ মারামারি করবে না। আর আপু বড় তাই মেরেছে। সমস্যা নেই, নিচে চলুন খাবেন। আরেকটা খাবি চর আমার পক্ষ থেকে? আমার বউকে আমি মারি কাটি যা করি। ওর কেমনে সাহস হয় আমার বউকে মারার? ঈষৎ কতখানি কেটে গেছে। জ্বলছে উইখানে বাবুই? না। সাদিফ কিছু বলতে নিলেই খালা খাবার নিয়ে আসে রুমে আর সাদিফ উনাকে বললেন, খালা, একটু বসেন ওর সাথে। আমি ফ্রেশ হয়ে নি। আপনি খেয়েছেন তো? হ্যাঁ, খেয়েছি বাবা। আইসা যান, আমি আছি বৌমনির লগে। সাদিফ ফ্রেশ হয়ে এসেই আমাকে খাইয়ে দিতে লাগলেন। আর সাথে উনিও খেতে লাগলেন। খাওয়া শেষে খালাকে ডেকে প্লেট নিয়ে যেতে বললেন আর আমার জ্বর মেপে আমাকে ওষুধ খাইয়ে দিল। এরপর সাদিফ আমার পাশে এসে আমাকে জড়িয়ে শুয়ে পড়লেন। জুমানের জায়গায় অন্য কেউ হলে আজ তাকে আমি জানে মেরে ফেলতাম। আমার বউয়ের গায়ে হাত তুলে এত সাহস? আমি উনাকে কাপা কাপা কণ্ঠে বললাম, আয়মানকে যাই করেন মারামারি করবেন না। মারপিট একদম ভাল্লাগে না আমার। আর আপনি মারার সময় আপনার মধ্যেই থাকেন না। আর জুমান আপুকে কিছুই বলবেন না। আমার কথা শুনে সাদিফ আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললেন, স্পেশাল ডোজ রেডি করেছি ফুল। আয়মানকে স্পেশাল থেরাপি দিব। এখন তুমি ঘুমাও, আর জুমানের ব্যাপারটা দেখা যাবে। কথাগুলা বলেই উনি চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে শুয়ে রইলেন। আর আমি ভাবছি, সাদিফ কি ডোজ দিবে আয়মান শয়তানটাকে? খোদা জানেন। দীর্ঘ 2 দিন পর আজকে আমরা সাদিফদের বাসায় মানে আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি।
ওই বাসা থেকে বের হয়েছিলাম উনার কাজিন হয়ে, আর আজ ওই বাসায় যাচ্ছি উনার বউ হয়ে। কি অদ্ভুত ভাগ্যের খেলা। আজকে সকাল থেকে সাদিফকে একটু বেশিই খুশি লাগছে। অনেকগুলা কারণ আমার মাথায় আসলেও বাট আমি ঠিক বুঝতে পারতেছি না কি কারণে উনি এত খুশি। কিছু আশক করলেই বলে সারপ্রাইজ বউ সারপ্রাইজ। কি এক সারপ্রাইজ দিবে আল্লাহ মালিক জানেন। এই 2 দিন খুবই একা একা লেগেছে। সাদিফও কাজে বিজি ছিলেন। সারাদিন আমি আর খালা এইটা কাজ করতাম আর নিউ নিউ খাবারের রেসিপি ট্রাই করে সাদিফকে খাওয়াতাম। হা হা হা। মজা না লাগলেও বেচারা তা আমার মুখ দেখেই হজম করে ফেলত। কারণ সব রান্না তো আর ফার্স্ট ট্রাইয়ে ভালো হয় না। কিন্তু সাদিফ একটা কিউট স্মাইল দিয়ে বলতো, বউ, তোমার হাতে কি জাদু আছে? এত মজা খাবার। আসো আসো, তোমার হাতে একটা উম্মাহ দিই। কথাগুলো বলেই আমাকে উনার কাছে যেতে হতো না। উনি নিজ থেকেই এসে আমাকে চুমু দিয়ে যেতেন। হা হা হা। কি রহস্যজনক উনার এই কাজ কারবার। যদিও এই বাসাটায় অনেক একা একা লাগত, কিন্তু তাও সাদিফ আর আমার বিয়ে, উনার দুষ্টামিভরা আদর সবকিছু তো এই বাসা থেকেই শুরু হয়েছে। তাই এই বাসাটাকেও আমি অনেক মিস করব। গাড়ি থেকে নামতেই অজানা এক ভয় কাজ করছে মনে। খালু, খালামণি, ইতি আপু, জুমান আপু সবাই তো এখানে আছে। আমাকে কি উনারা খারাপ ভাববে জুমান আপুর মতো? রাস্তার মেয়ে বলবে? সাদিফ ভাইয়া গাড়ি পার্ক করে আমার হাত ধরে ভিতরে নিয়ে যেতেই আমি একদম পাথরের মতো দাঁড়িয়ে পড়লাম। আমার ভাল লাগছে না। খালামণিরা আমাকে কি না কি ভাববেন। আর খালু তো আমাকে মেনেই নিবেন না। আপনি আমাকে বাসায় দিয়ে আসুন। সিরিয়াসলি। বাবা মা তোমাকে নিজেদের মেয়ের মতো ভালোবাসে। আর এটা আমার যেমন বাড়ি, তোমারও তেমন বাড়ি। আর জুমানকে ভয় পাওয়ার কিছু নেই। তোমার এই পাহাড় সমান জামাইয়ের সামনেও তোমাকে কিছু বলার সাহস পাবে না। শুধু এখন কেন আজকের পর থেকে কখনোই কারো সাহস হবে না আমার বউকে কিছু বলার। বলেই উনি আমার কপালে চুমু দিয়ে আমার হাত ধরে ভিতরে নিয়ে গেলেন। ভিতরে যেতেই খালামণি আর খালু আমাকে জড়িয়ে ধরলেন। খালামণি আমাকে তো আর ছাড়ছেনই না। আমিও খালামণিকে একদম শক্ত করে জড়িয়ে ধরলাম। এরপর উনি এসেই আমাকে আর খালামণিকে জড়িয়ে ধরতে নিলেই খালামণি উনাকে হাত দিয়ে সরিয়ে দিল। ন, এই তুই জোড়ায় ধরিস কোনো সাহসে? আমার থেকে মেয়েটাকে নিয়ে একেবারে নিজের বউ করে নিয়েছিস। 2 দিন ছিল ও তোর কাছে। আমার থেকে কি পরিমাণ কষ্ট লেগেছে জানিস? তুই এমনিও মেয়েটাকে সবসময় বকিস। আর একা পেয়ে কি করেছিস আল্লাহ জানে। মা, তুমি তোমার ছেলেকে এতটা অবিশ্বাস করো? একা পেয়ে বাচ্চা মেয়েটাকে আমি মারব? ফুল বলো তো আমি তোমাকে বকেছি না মেরেছি? আচ্ছা কি শুরু করলা তোমরা? ওরা এত দূর থেকে আসছে। কোথায় ফ্রেশ হবে, কিছু খাবে সেগুলা না করে তোমরা একে অপরের সাথে ঝগড়া করছো। যাই বলো তবে আমার ছেলে অনেক ভালো কাজ করেছে। সাবাস আমার ছেলে। খালু সাদিফের কাঁধ ধরে বললেন। এদের কথা শুনে আমি অবাক। কি ভেবেছি আর কি হচ্ছে। ইতি আপু আর জুমান আপু নাকি ভার্সিটিতে। এরপর খালামণি আমাকে উপরে সাদিফের রুমে নিয়ে গেলেন। সাদিফও পিছে পিছে লাগেজ ব্যাগ নিয়ে আসতে লাগলেন। উপরে গিয়েই বোরকা আর হিজাব খুলে শাড়িটা ঠিক করে নিলাম। আর খালামণি আমাকে উপর থেকে নিচে দেখে আমাকে আবার জড়িয়ে ধরলেন। মাশাআল্লাহ আমার মেয়েটা। সাদির কি সাহস দেখেছিস? এই গয়না,
চুড়ি সব তোকে বিয়ের পর দেওয়ার জন্যে বানিয়েছিল, কিন্তু সেদিনই যে এগুলা নিয়ে যাবে ওর সাথে, আমি স্বপ্নেও ভাবিনি। এই ছেলে তোকে পাগলের মতো ভালোবাসে মা। আমার ছেলেটা একটু বেশি রাগী আর কি। তুই তোর ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখিস। বলেই আমার কপালে একটা চুমু দিল। ন খালামণি, আমি চেষ্টা করব, কিন্তু তোমার ছেলের তো অতিরিক্ত রাগ, আমি কিছুই বলতে পারি না। আমার সাথে কথা বলাই বন্ধ করে দেয়। হা হা হা, আমার ছেলেটা এমনই, জানিসই তো। ও সবাইকে বলতে পারবে, কিন্তু ওকে কিছু বলা যাবে না। তা ও বেশি জ্বালায়নি তো? খালামণি, তোমার ছেলে কি জিনিস সেটা শুধু আমিই জানি, কিন্তু তোমাকে তো আর এসব বলা যাবে না। আরে না, কই, জ্বালাইনি। আচ্ছা ভালোই। শুন, সাদি ওয়াশরুম থেকে বেরুইলে শাওয়ার নিয়ে নিস, আর আমি তোকে আমার একটা শাড়ি দিচ্ছি, এইটা পরিস। কেমন মা? আচ্ছা। খালামণি চলে যেতেই আমি সোফায় গিয়ে বসলাম। সাদিফের মোবাইলটা নিয়েই লক খুলে নিলাম। উদ্দেশ্য ভাইয়াকে কল দেওয়া। সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে উনার মোবাইলের পাসওয়ার্ড, আর উনার মোবাইলের পাসওয়ার্ড হল আমার শুটকি মন্ত্রী। কি সুন্দর পাসওয়ার্ড! আর আমি জানি এটা উনি আমাকেই মিন করে রেখেছেন। খালামণি এসে আমাকে শাড়ি দিয়ে গেলেন, কিন্তু সাদিফ এখনো ওয়াশরুম থেকে বের হচ্ছেন না। কিছুক্ষণ পরেই নায়ক সাহেব বের হলেন, ট্রাউজার পরে, খালি গায়ে আর কাঁধে টাওয়াল ঝুলানো, আর হাতে উনার ভেজা কাপড়। কি ভালো ছেলে, নিজের কাপড় নিজে ধুই। ব্যালকনিতে কাপড় শুকাতে দিয়ে এসেই আমাকে সোফা থেকে উঠিয়ে নিজে বসে গেলেন। আজব তো, এখানে আরও 4টা সোফা আছে, কিন্তু আমাকেই উঠিয়ে তার বসতে হলো। কিছু না বলেই ওয়াশরুমের দিকে চলে যাচ্ছিলাম, কিন্তু সাদিফ আমার খোলা চুলে হালকা টান দিয়েই আমাকে উনার কোলে বসিয়ে নিলেন। আমি উনার দিকে তাকাতেই উনি আমার ঠোঁটে ছোট ছোট চুমু দিয়ে লাগলেন, আর আমি উনার হাত শক্ত করে ধরে ফেললাম। উনার কাজ শেষ হলে আমাকে একদম নিজের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে ফেললেন। উফ বাবুই, কি ঠান্ডাক্তার! আমাকে একটু তাপ দাও তো তোমার থেকে। আমাকে কি আপনার হিটার মনে হচ্ছে? এই সরেন, কেউ এসে যাবে তো। দরজা খোলা রেখে এসব কি? চুপ। অনেক দামি ব্র্যান্ডের হিটার থাকলেও তোমার ব্র্যান্ডটা বিশ্বের কোথাও নাই। এমন কেন তুমি? একটু চুপচাপ বসে থাকো না, আমার অনেক আরাম লাগছে। হায় আল্লাহ, আমাকে শেষ পর্যন্ত হিটার বানিয়ে নিলেন। কি আর করার, উনার কোলেই গুটিসুটি মেরে বসে থাকলাম। আর উনি কিছুক্ষণ পর পর আমার চুল, হাত, নাক এখন নিয়ে দুষ্টামি করছেন। শাওয়ার নেওয়া শেষে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ইতি আপু খাটের উপরে বসে আছেন। আমাকে দেখেই একটা চিৎকার দিল নজরে। ওহ মাই আল্লাহ, শেফা ফুল! মাশাল্লাহ, ইউ আর গ্লোয়িং লাইক আ স্টার। ভাবি ডাক্তার তে হবে আজকে থেকে আমার এই পিচ্চি বোনটাকে। আমি আপুকে অনেক জোরে জড়িয়ে ধরলাম। আরে আপু, পাগল নাকি তুমি? কিসের ভাবি? আমাকে শেফা ডাক্তার, শেফায় ডাক্তার বে। আমার একটুও ভাল লাগবে না তুমি আমাকে ভাবি ডাক্তার লন। এই, আমার বউকে ভাবি না ডেকে কি ডাক্তার বে? হু, অবশ্যই ইতি আমার ফুলকে তোরা ভাবি ডাক্তার বি। না, ডাক্তার বে না, শেফা ডাক্তার লেই হবে।
সাদিফ ভাইয়া কিছু বলতে নিলেই ইতি আপু নিজের কানে হাত চেপে বলতে লাগলেন, আরে স্টপ, কি শুরু করলা তোমরা? শেফাও ডাক্তার বউ, ভাবিও ডাক্তার বউ, দুইটাই ডাক্তার বউ। শান্তি এবার? আমি এসেছিলাম তোমাদের খাবার খাওয়ার জন্যে ডাক্তারতে, আর তোমরা কি না কি শুরু করলা? খেতে আসো তো। আপু চলে গেলেই সাদিফ আমার কাছে এসে আমার মাথা থেকে টাওয়ার খুলে নিলেন। উফ অফ, এখন পিঠ শাড়ি সব ভিজে যাবে। টাওয়াল নিয়েছেন কেন? দেন, আপনি নিচে যান তো, আমি আসছি। কিন্তু কে শুনে আমার কথা? আমাকে বেডে বসিয়ে দিয়ে সাদিফ আস্তে আস্তে চুল মুছতে লাগলেন। পুচ্ছি মানুষ, ভিতুর ডিম নাকি একা থাকবে রুমে? এত বক বক করিস কেমনে? জ্বর থেকে উঠল একদিন হয়নি, আর সে ঠান্ডাক্তার পানি দিয়ে গোসল করছে। কেন গিজার অন করা যায় না? শীতকাল ছাড়া কেউ গরম পানি দিয়ে গোসল করে? তাও এই গরমে? আমি বাজি এলিয়েন না, সবাই তোমার মতো জ্বর বাঁধিয়ে হাঁটছে না। দেখি সুন্দর করে বসো, আমি পানি ঝরিয়ে দিচ্ছি চুল থেকে। ইচ্ছামতো আমার চুলগুলোকে মুছে এরপর উনি শান্তি হলেন। খাবারের টেবিলে জুমান আপুকে দেখে আমার বুকে ডিপডিপ করতে লাগল। এই বুঝি উঠে এসে আমাকে উনি থাপ্পড় মেরে দিল না। চুপচাপ মাথা নিচু করেই খেতে বসে গেলাম। আস্তে আস্তে খেতে লাগলাম। এমনি সাদিফের বকাবকি শুরু, আরলি খাও না, তোমাকে খাওয়ানোর জন্যে আমি কি বাসায় বসে থাকব সব সময়? খেয়ে পুষ্টি করো, যেন আমার বাবুরা আমার মতো তরতাজা হয়। উনার কথা শুনে একটা বিষম খেলাম, আর সবাই হুহু করে হাসতে লাগল। কাশতে কাশতে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সাদিফ উঠে আমার পিঠে মালিশ করতে করতে বলল, আরে কি সমস্যা তোমার? এভাবে করলা কেন? ইচ্ছা করছে থাপ্পড় দিই। বেয়াদব, বমি করবি না এখন, রিল্যাক্স হো আস্তে আস্তে। সাদিফের বকা শুনে মুখে হাত দিয়ে চুপ হওয়ার চেষ্টা করলাম। একটু পরেই একদম শান্ত হয়ে গেলাম। সবার খাবার শেষ হলেও সাদিফ আমার খাওয়া পর্যন্ত বসেছিল আমার পাশে। খাবার শেষে সবাই যে যার রুমে চলে যেতে নিলেই সাদিফ সবাইকে ডেকে বলল, সবাই শুনো, আজকে এখানে একটা স্পেশাল গেস্ট আসবে, আর উনি একটু পরেই আসবে। তোমরা সবাই এখানেই অবস্থান করবে। মা, ফুল কিছু স্পেশাল নাস্তা বানাও উনার জন্যে। আর জুমান তুই রেডি হয়ে নে, তোর জন্যে সারপ্রাইজ আছে। কেমন সারপ্রাইজ ভাই? দেখ, তুই আমার বউয়ের সাথে যা করেছিস ভালো করিসনি, কিন্তু বোন বলে আবার তোর সাথে কথা বলছি। আমার মুখ খারাপ করার আগে যা। জুমান আপু উনার কথা শুনেই গাল ফুলিয়ে চলে গেলেন। আর এদিকে খালামণি আর খালু তো জুমান আপু আর সাদিফের মাঝখানে কি হয়েছে তা জানার জন্য চেঁচামেচি শুরু করলেন। কিন্তু উনি সবাইকে বুঝিয়ে পড়ে বলবেন বলে পাঠিয়ে দিল না। আমি আর খালামনি কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমরা একসাথে অনেক ডিশ বানিয়ে ফেললাম। খালামণি আর মায়ের হাতের আসলেই কোনো জাদু আছে। ওদের সব রান্নাই এত সুন্দর আর এত মজা হয়, তা বলার বাইরে। প্রায় 2 ঘন্টা পর সাদিফ রান্নাঘরে এসে বলতে লাগলেন, গেস্ট এসে পড়বে আর 5 মিনিট পর। সব রেডি তো? এই 2 ঘন্টা যে উনি অনেক আরাম করে ঘুমিয়েছেন তা ওনাকে দেখে ভালো করে বোঝা যাচ্ছে। কেমন উস্কো শুষ্ক চুল আর চোখ ফোলা ফোলা হয়ে আছে উনার। হ্যাঁ রে সাদি, সব রেডি।
তুই শুধু বলবি আর আমরা বউ শাশুড়ি মিলে সব টেবিলে সার্ভ করে দিব। ওকে মা। আর এই যে ফুল, মেহমান গেলে বরাবর 1 ঘন্টা ঘুমাবে। অনেক কাজ করা হয়েছে আজকে। গট ইট? সাদিফের কথাই মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। এরপর উনি কাছে এসে আমার আর খালামণির মাথায় চুমু দিয়ে হেসে চলে গেলেন। কি অবস্থা এই মানুষটার, একদম লজ্জাহীন। কিছুক্ষণ পরেই কলিং বেলের শব্দ শুনতে পেলাম, আর খালামণি হাত ধুয়ে চলে গেল। আমি সাদিফের ভয়ে রান্নাঘর থেকে বের হলাম না, কারণ উনি তো আমাকে বের হতে বলেননি কিচেন থেকে। পরে দেখা যাবে। এখন যদি বের হয়ে রান্নাঘর থেকে উনি আমাকে বকবেন, এর চেয়ে ভালো এখানেই দাঁড়িয়ে থাকি। হঠাৎ সাদিফ এসে আমার মাথায় কাপড় দিয়ে দিল, ন চলো বউ, স্পেশাল গেস্টের সাথে তোমার দেখা করার সময় চলে এসেছে। ড্রয়িং রুমে গিয়ে আমার মনে এক অজানা ভয় চেপে ধরল, কারণ ড্রয়িং রুমে আর কেউই না, আয়মান শয়তানটা বসে আছে। আমি সাদিফের হাত চেপে ধরলাম, আর সাদিফ আমার হাতের উপর হাত রেখে বলল, তুমি অযথাই ভয় পাচ্ছ, তোমার জামাই আছে না পাশে। হাই আয়মান, কেমন আছো তুমি? হাই ব্রো, আই অ্যাম ফাইন। তো শুনলাম শেফাকে নাকি আপনি বিয়ে করে ফেলেছেন। গুড চয়েস। উত্তরে সাদিফ কিছুই বলল না, কিন্তু জুমান আপুকে আর সাথে সবাইকে ডেকে নিলেন। তো জুমানকে তুমি অনেক ভালোবাসা, তাই তো? হ্যাঁ ব্রো, তাই তো আজকে বিয়ের প্রপোজাল নিয়ে আসলাম। কি বলছেন উনারা এসব? বিয়ে এই শয়তানের সাথে, তাও জুমান আপুর? আর এদিকে জুমান আপু তো খুশিতে গদগদ করছে। কি জুমান, তুই রাজি তো? জুমান আপু লজ্জাজনক হেসে দিয়ে বলল, হ্যাঁ ভাইয়া। কি সব কাণ্ড ঘটছে, সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে। খালামনি, খালু, ইতি আপু সবাই রীতিমতো সাদিফকে রিমান্ডে নিচ্ছেন। স্টপ, চুপ করো সবাই। ওয়েল, আয়মান এন্ড জুমান, তোদের জন্য আমি একটা সারপ্রাইজ রেডি করেছি। আশা করি তোদের সবার ভালো লাগবে। সবাই টিভির দিকে কনসেন্ট্রেট করো। কথাগুলো বলেই উনি উনার মোবাইলের সাথে টিভির লাইন কানেক্ট করে নিলেন। এরপর একটা ভিডিও প্লে করলেন। তা দেখে আমাদের সবার মুখ এত বড় হা হয়ে গেল, কারণ ভিডিওটাতে আয়মান একটা বারে বসে রীতিমতো ড্রিঙ্ক করছে আর বকবক করতে আছে। কেউ একজন আয়মান শয়তানটাকে প্রশ্ন করছে, আর সে কুৎসিতভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে। আয়মান, তুই সত্যিই কি জুমানকে রিয়েল লাভ করিস? কাম অন ফাহিম, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এই কথাটা আর কবার জিজ্ঞেস করবি? আমার লাইফে জুমানের কোনো ভ্যালু নেই। অল আই নিড ইজ অনলি শেফালি। জুমানের সাথে আমার আগে পরিচয় থাকাতে আমি শেফালিকে অনেকবারই জুমানের সাথে ছবিতে দেখেছি। একটা ইনোসেন্ট এন্ড অ্যাট্রাকটিভ মেয়ে শেফালি। ওকে আমার চাই, এক রাতের জন্য হলেও। তাই তো জুমানের মনে শেফালির নামে বিষ ঢুকিয়ে দিয়েছি। বেচারি শেফালি কিছুই করেনি, উল্টা আমি সেদিন ক্লাবে ওর সাথে বেয়াদবি করেছি। আর দোষ পড়ল বেচারা শেফালির। হা হা হা। কিন্তু তুই তো জানিস শেফালিকে সাদিফ অনেক ভালোবাসে। তাহলে এখন কি করবি? ওই কুত্তা সাদিফের জন্যই তো আজ পর্যন্ত শেফালি আমার বেড পার্টনার হতে পারেনি। সমস্যা নেই, জুমান এমনিও আমার জন্যে পাগল। আর একবার জুমানকে বিয়ে করে নিলে শেফালির সাথে রাত কাটানো ইজি হয়ে যাবে। হা হা হা।
শেষ। ভিডিও বন্ধ হয়ে গেল। জুমান আপু, খালা, খালু, ইতি আপু সবাই হিংস্রভাবে আয়মানের দিকে তাকিয়ে আছে। আর সাদিফ আমাকে এক হাতে জড়িয়ে নিল। আর জুমান আপুকে বলল, এই জানোয়ারের বাচ্চার জন্যে তুই আমার বউকে মারলি জুমান। কিন্তু সমস্যা নেই, তোদের সম্পর্ক ঠিক করার জন্যে আমি এই লাসারার বেস্ট ফ্রেন্ডকে কিনে নিয়েছি। অ্যান্ড এরপর কি হলো তোমরাই দেখলা। আমার বউকে আমি সেই 4 বছর আগের থেকে ভালোবাসি, কিন্তু আমার বোনকে আমি তার জন্মের পর থেকে ভালোবাসি। এরা দুজনই আমার জন্যে আমার জীবনের চেয়ে দামি বেশি। আর তুই বেচারা ভুলে সিংহের লেজে পা দিয়েছিস। জুমান তুই বল একে কিভাবে শাস্তি দিবি? জুমান বেবি, বিলিভ মি, তোমার ভাই আমাকে ইচ্ছা করেই ভুল বুঝাচ্ছে তোমার কাছে। আমি ইনোসেন্ট, আমি কিছু করিনি। নেশার ছলে কি নাকি বলে ফেলেছি। এই শেফালিনী আর কিছুই বলতে পারল না। জুমান আপু এক থাপ্পড় দিয়েই ওই বানরটাকে সোফা থেকে নিচে ফেলে দিল। এরপর আয়মানের গলায় পা দিয়ে চেপে ধরে বললেন, মা, ইতি, শেফা, তোমরা ঝাড়ু, জুতা, লাঠি, লবণ, মরিচ নিয়ে রেডি হও। আজকে একে বুঝাতে হবে নারীশক্তির প্রভাব। না জুমান, আমার বউ একে টাচ করবে না। যা করার তোরা কর, আমরা দাঁড়িয়ে মজা নিই। এরপর শুরু হলো খেলা। খালামণি, ইতি আপু, জুমান আপু সবাই বেদম মারতে শুরু করল শয়তানটাকে। ইতি আপু তো একেবারে শয়তানটার চুল টেনে ছিঁড়ে ফেলল। কিছু চুল মেবি আপুর হাতে চলে এসেছে। আর জুমান আপু তো ইচ্ছামতো গালি দিয়ে উনার মেইন পয়েন্টটাতে একটা জোরে লাথি মারল। সাথে সাথেই সাদিফ আমার চোখ ধরে ফেলল। বউ, ছি, চোখ অফ করো, এসব দেখে না। কিন্তু আমি সাদিফের পেটে গুথা দিল ম। আর এই মারপিটের খেলাটা দেখতে লাগলাম। অবশেষে একেবারে আয়মান শয়তানটার ব্র্যান্ডের শার্টটা ছিঁড়ে গেল। আর আপুদের খালামনির মারও থেমে গেল। এরপর সাদিফ বডিগার্ডকে কল করে আয়মানকে উঠিয়ে নিয়ে যেতে বলল। বেচারার হাল বেহাল করে ফেলেছে এই 3 নারী মিলে। একদম ভালো হয়েছে। জুমান আপু এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আর কান্না করতে লাগল, বাচ্চারে, আমাকে মাফ করে দে তুই, প্লিজ। ওই শয়তানটার পাল্লায় পড়ে আমি তোকে কত ইনসাল্ট করেছি, ইনফ্যাক্ট আমি তোকে মেরেছিও। ঠোঁটে কেটে গিয়েছিল না রে? সরি 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 ভাই, আমাকে মাফ করে দিও তুমি। বলেই আপু আমাকে অনেকগুলো চুমু দিল মুখে। এরপর আপু আমাকে আবার শক্ত করে জড়িয়ে ধরলেন। আর সাদিফ এসে আমাদের দুইজনকে একসাথে জড়িয়ে ধরল। একে একে খালামণি আর ইতি আপু, খালু মিলে আমাদেরকে জড়িয়ে ধরল। এই সুখের সংসারে কারো নজর যেন না লাগে। আমিন। চোখ দিয়ে সুখের অশ্রু গড়িয়ে পড়ল। অবশেষে আমার রাগী গন্ডাক্তারটা সবার ভুল ভাঙিয়ে দিল ন। এতগুলো ভালোবাসি আপনাকে সাদিফ। রুমে গিয়েই একটা শান্তির নিঃশ্বাস ফেললাম। আর পিছন থেকে সাদিফ এসেই আমাকে জড়িয়ে ধরে ঘাড়ে ঠোঁট ঘষতে লাগলেন। আর আমি আমার পেটে উনার রাখা হাতটা চেপে ধরলাম। এই বাবুই, এইবার শান্তি লাগছে তো? কত কষ্ট করলাম তোমার জন্যে আমি। আমাকে কোনো গিফট দিবা না? হ্যাঁ, অনেক শান্তি লাগছে। কিন্তু কি গিফট দিব? টাকা নাই তো আমার কাছে। আচ্ছা, বাসায় গিয়ে আমার জমানো টাকা থেকে কিছু কিনে দিব আপনাকে। আমার কথা শুনে উনি হো হো করে হাসতে লাগলেন। আরে আমার শুটকি রে,
আদর দিয়ে পুষিয়ে দাও গিফট। এতদিন ওয়েট করতে পারবো না। এবার আমি বুঝলাম কি গিফট। উফ অফ, আমি এত বেকুব কেন আল্লাহ জানে। সাদিফের কথায় উনাকে জোরে একটা চিমটি দিল সব সময় পচা পচা কথা। আদর করা ছাড়া মাথায় আর কিছু চলে না? না প্রিয়তমা, তোমার আদর ছাড়া এই সাদিফ কিছুই বুঝে না। দেখি আদর দাও। এক মুসিবত আমার। সাদিফ আমাকে ছাড়ছেন না একদমই। তাকে আদর দিতেই হবে। চোখ মুখ খিচে উনার দিকে ফিরে পা অনেক উঁচু করে টুপ করেই উনার গালে একটা চুমু দিল সাথে সাথে সাদিফ আমার কোমর ধরে আমাকে আলগিয়ে আমার ঠোঁট উনার ঠোঁট দিয়ে আটকে নিলেন। আর আমি উনার চুল টেনে ধরলাম। ভালোবাসি বউ, অনেক বেশি ভালোবাসি। সাদিফের ভালোবাসি কথাটা শুনলেই মনটা একদম শীতল হয়ে যায়। আমিও উনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর মনে মনে বললাম, আই লাভ ইউ টু লম্বু। ফাইনাল এক্সামের রেজাল্ট দিয়েছে 3 দিন আগে। আমি এবারও অনেক ভালো রেজাল্ট করেছি। তাই আপুরা আমার থেকে ট্রিট চাচ্ছেন। তবে ওদের উদ্দেশ্য সাদিফ থেকে ট্রিট নেওয়া। কিন্তু সাদিফ এখন কাজে প্রচুর ব্যস্ত। উনার নাকি শুধু নিউ নিউ ডিল আসতেই আছে। দুপুরের খাবার খেতেও মাঝে মাঝে আসতে পারেন না বেচারা। তবে বাসায় আসলে আমাকে 1 মিনিট শান্তি দিবে না। বউ এদিকে আসো, বউ এটা বানিয়ে দাও, বউ আদর করো, বউ এটা করো এইটা করো। পাগল বানিয়ে ফেলেন আমাকে। এদিকে আমাকে করতে বলবে ঠিক, কিন্তু উনি ঠিকই আমাকে জ্বালাইতে রোমাঞ্চ করতে চলে আসবে। কতবার যে আপুরা আর খালামণি চলে এসেছিল, কিন্তু উনারাই বা কি করবেন। যখন তখন যেখানে সেখানে সাদিফের রোমাঞ্চ শুরু হয়ে যায়। আমি নিজেও বেকুব হয়ে যায়। তবে এতটা সিরিয়াস আদর না হলেও এই অল্প আদরেই আমার লজ্জা লাগে। আর এই আদরগুলা সাদিফের জন্যে একদম নরমাল জিনিস। অনেক কষ্ট করে আপুরা সাদিফ ভাইয়াকে ট্রিট দেওয়ার জন্যে রাজি করালেন। আর উনিও বোনদের খুশির জন্যে এত ব্যস্ততার মাঝেও টাইম বের করে নিলেন। সবাই মিলে ঠিক করল কাছেই একটা রেস্টুরেন্টে যাবে। সাদিফ অফিস থেকে কাজ শেষ করে আমাদের সাথে জয়েন করবেন। রাত 8টার দিকে আমরা রেডি হয়ে নিলাম। আপুরা এমনি কামিজ পরল, আর আমি আমার জামাইয়ের প্রিয় বোরকা হিজাব পরলাম। সাদিফ আমার জন্যে অনেক ডিজাইনিং বোরকা এনেছেন, একটার চেয়ে একটা অনেক জোস জোস। আমরা সবাই এক গাড়ি করেই চলে গেলাম। আগেই সাদিফ রেস্টুরেন্টের একপাশ বুক করে রেখেছেন। উনি বাবারে বাবা এক মানুষ। আশেপাশে মানুষকে মোটেও রাখতে চান না। এমন কেন উনি আল্লাহ জানেন। আমরা সবাই একসাথে পিক তুলতে লাগলাম। আপুরা আর খালামণি, খালু খাবারের অর্ডার দিয়ে দিল আমাকে বলেছিল অর্ডার করতে, কিন্তু আমার ভাল্লাগে না খাবার অর্ডার করতে। আমার আর উনার গুলাও আপুরা অর্ডার করে দিল প্রায় 1 ঘন্টা পরে সাদিফের দেখা মিলল। হোয়াইট কালার শার্টটার হাতা কুনুই পর্যন্ত ফোল্ড করা, বুকের উপরের 2টা বোতাম খোলা, কোট ব্লেজার গাড়িতেই রেখে এসেছেন। আর চুলগুলো সকালে যেমন সেট করেছেন এখনও তেমন সেট করা। 1 ফোঁটাও 19-20 হয়নি। আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন। উফ অফ, এই হাসিরই আমি বারবার প্রেমে পড়ি। সেই যে হেঁটে হেঁটে আসছেন, কিছুক্ষণ চুল উপরের দিকে হাত দিয়ে ঠিক করছেন আর কিছুক্ষণ মোবাইল দেখছেন। সাদিফ আমাদের কাছে আসতেই ইতি আপু আমার পাশ থেকে উঠে উনার জন্যে জায়গা করে দিল আর সাদিফ ধপ করে আমার পাশে বসে পড়লেন। আরে আপু উঠছ কেন? উনি অন্য সাইডেও তো বসতে পারবে।
ইনাফ প্লেস খালি আছে। ওহো শেফা, আমার ভাই এত কষ্ট করে সারাদিন অফিসে খেটে এখন যদি একটু বউয়ের পাশে বসতে না পারে, তাহলে আমার ভাইয়ের তো অনেক কষ্ট লাগবে। আর আমি বোন হয়ে ভাইয়ের কষ্ট বুঝব না? অহমা, আমি কি এমন বললাম? ইতি আপু আর আমার কথা শুনে সাদিফ আমার পাশ থেকে চেয়ারটা আরো দূরে নিয়ে বসলেন। আজব তো, উনি কি বাচ্চা নাকি? এই সামান্য কারণে রাগ করতে হয় নাকি? কিন্তু না, এই সাদিফ বাচ্চা থেকেও খারাপ। কিভাবে যে গাল ফুলিয়ে বসে আছে, আমার দিকে একটুও তাকাচ্ছে না। শুধু একটু পর পর আপুরা আর খালামণির সাথে কথা বলছেন। সাদিফ আমার কথার জন্যেই রেগে বোম হয়ে আছেন। আপুরা তা ঠিকই সাদিফের অবস্থা দেখে বুঝতে পেরেছেন। জুমান আপু বলে উঠল, বাবা মা, ভাই, সবাই চলো আমরা একটু আশেপাশে ঘুরে দেখি। বাহিরেও সুন্দর এনভায়রনমেন্ট আছে। তোরা যা জুমান, আমি এখানে ঠিক আছি। অনেক টায়ার্ড লাগছে আমার। আচ্ছা, তুমি বসো তাহলে। শেফা, তুই চল। ভাই বসে থাকুক একা, আমার যেতে ইচ্ছা করলেও। এই মহাশয়ের এখন রাগটা ভাঙানো জরুরি। কিন্তু তাও আমি সাদিফকে জিজ্ঞাসা করলাম, আমি কি যাব? জুমান, আমার থেকে যেন কেউ কিছু জিজ্ঞাসা না করে। যার যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাক, আমাকে যেন কিছু না বলে। জুমান আপু আমার দিকে ভ্রু কুঁচকে তাকাতেই আমি বললাম, তোমরা যাও আপু, আমি উনার সাথে আছি। উনি একটু রেস্ট করে নিক, এরপর উনার সাথে আসব। কেমন? জুমান আপু আর ইতি আপু আমাকে চোখ টিপ দিয়ে লাইক দেখল। আর আমি আপুদের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। খালামণি আর খালু তো উনাদের মতোই কথা বলছেন। কিন্তু আপুরা ঘুরতে যাবে বলাতে উনারাও আপুদের সাথে চলে গেলেন। সাদিফ তো সেই বোম হয়ে আছে, মোবাইলের দিকে তাকিয়েই আছে। পাশে যে আমি বসা আছি তার সেটা কোনো হুঁশ জ্ঞান নাই। এক নজরে উনার দিকে তাকিয়েই আছি। কি করতে চাচ্ছেন উনি আসলে? আমাকে উনার দিকে তাকিয়ে থাকতে দেখে উনি এবার আমার দিকেও আর চোখে তাকাচ্ছেন, কিন্তু কিছুই বলছেন না। আমি সাদিফকে কিছু না বলেই নিজের সাথে নিজে কথা বলতে লাগলাম। উফ অফ, এই পেটে কি হলো কিছুই বুঝছি না। দুপুর থেকেই এত ব্যথা কেন করছে? কেন যে আপুদেরকেও বললাম না এই ব্যথার কথা। আমার কথা শোনা মাত্রই সাদিফ আমার দিকে চলে এলেন চেয়ার নিয়ে। চেয়ারে বসেই আমার পেটে হাত রেখে বললেন, কি বলো? কোথায় পেইন হচ্ছে পেটে? তলপেটে নাকি? তোমার পিরিয়ড সার্কেলও তো শেষ হইল কালকে, বেশি ব্যথা করছে? এই, হাত সরান না। আজব, এটা পাবলিক প্লেস, এভাবে কখন যে আপনি কি করেন? করছে না তো ব্যথা? দুপুরে একটু করেছিল। এবার উনি আমার পেট থেকে হাত সরিয়ে আমার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইলেন। ওয়াও, এত সাহস আমাকে মিথ্যা কথা বলা! বাহ, ভালোই তো চালাক হচ্ছ। বলেই সাদিফ আবার চলে যাচ্ছিল দূরে। কিন্তু আমি উনার হাত চেপে ধরে বললাম, আপনি এত রাগী কেন? মিথ্যা বলিনি, দুপুরে একটু আচার খাইছিলাম তাই। অল্প পেইন করেছিল। আর এই কথা আপুদের বলিনি। আমি মিথ্যা বলি না। ই, তো এখন কি ছিল এটা? পেটে হাত দিয়ে ব্যথা ব্যথা বলাটা? আর আচার? এত সাহস! আচার খাও? আমার অবর্তমানে? মানে
সরি, আর খাবো না আচার। প্লিজ রাগ করে না। এই যে। সাদিফ আমার দিকে এক নজরে তাকিয়ে আছেন। আমি উনার হাত ধরে রইলাম, আর উনার রাগ ভাঙানোর ট্রাই করছি এইটা বলে। হঠাৎ সাদিফ আমার হাতটা নিয়ে একটা চুমু দিল। উফ অফ! আমার বাবুই কত কষ্ট করছে আমার রাগ ভাঙানোর জন্য। হয়েছে তো, তোমার জামাই তোমার পাশেই বসবে। আমি এমনিও বসতাম তোমার গা ঘেঁষে। তোমার গা ঘেঁষে না বসলে আমার শান্তি লাগে না প্রিয়তমা। আর একটু আগের কাজটা জাস্ট একটা ছোট দোজ দিল। চলো হেঁটে আসি আমরাও। কি যে মহা কূটনীতিবাজ উনি! ভাবা যায়। আমি কি বলে ফেলেছি উনার রাগ ভাঙাতে, আর উনি জাস্ট আমার মজা নিচ্ছিলেন। কি খারাপ লোক! আমি আর সাদিফ খলামনিদের দিকে এগুলাম। বাহিরের দিকটায় অনেক সুন্দর লাইটিং করা, চারপাশে মানুষে ভর্তি। কেউ ফ্যামিলি নিয়ে, কেউ কাপল নিয়ে, কেউ ফ্রেন্ডরা মিলে যে যার মতো এই রাতের সুন্দর মুহূর্তটা উপভোগ করছে। আর আমার পাশে আছেন আমার জীবনে আল্লাহের দেওয়া সবচেয়ে বেস্ট গিফট, আমার জামাই, আমার সাদিফ। আমরা একদিকে বসে আছি সবাই গার্ডেনে। বাবুই! সাদিফের কথায় উনার দিকে ফিরলাম। বলেন। দেখো না, তুমি এখন ম্যারিড। তোমার জামাই তোমার পাশে বসে আছে, কিন্তু তাও ছেলেরা কেন তোমার দিকে উকি দিচ্ছে? এই ব্লু আবায়া আর ব্ল্যাক হিজাবে তোমাকে জাস্ট মাশাল্লাহ লাগছে। এত সুন্দর কেন তুমি? সাদিফের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কি বলে এই লোক! উনার যে কেন এমন মনে হয় আল্লাহ জানেন। আপনি কি পাগল? আমার দিকে কেউ তাকায় না। এগুলা আপনার মনের ভুল। আজব! আশেপাশে কত সুন্দর স্টাইলিশ মেয়ে আছে, আর ছেলেরা ওদেরকে রেখে আমাকে কেন দেখবে? আপনিও না একদম পাগল? আমার কথায় সাদিফ আমার হাতে একটা চুমু দিয়ে বললেন, তুমি যে কেমন মেয়ে এটা তুমি জানো না। একটা পরী তুমি, কিন্তু সেটা আমার পরী। এই আশেপাশে তাকাবে না, অনেক ছেলে আছে। উনার কথায় মুচকি হেসে উনার হাত ধরে বসে রইলাম। আস্ত পাগল একটা এই লোক। সাদিফ ফোনে উনার অফিসের কি যেন কাজ করছেন। উফ, এই মানুষটা এত বিজি কেন আল্লাহ জানেন। আমি উনার পাশ থেকে উঠে আস্তে আস্তে হেঁটে আপুদের কাছে গেলাম। আমি আর আপুরা মিলে ভাইয়ার বিয়ের আলোচনা শুরু করলাম। আমি হঠাৎ ভাবতে লাগলাম, আমার আর সাদিফের বিয়েটা কেমনে হয়ে গেল। একদম আচমকা। আমাদের বিয়ের কথাটা কেউ জানেন না। ইনফ্যাক্ট মামা মামিও জানেন না। এটা খুবই লজ্জাজনক ব্যাপার। এভাবে বিয়ে করাটা কেউ মেনে নিবে না, এটাই স্বাভাবিক। আর মামা জানলে সাদিফকে খুব বকা দিবেন, কারণ মামা এসব একদমই পছন্দ করেন না। যদিও মামা আমাকে দেখতে আসতে চেয়েছিলেন অনেকবার, কিন্তু মামার আমাকে দেখতে আসাটা খালামণি কোনোভাবে ঠেকালেন। ওয়েটার এসে আমাদের জানালেন খাবার নাকি রেডি। মা, তোমরা যাও, খাবার স্টার্ট করো, আমি আর বাবা আসছি। একটা ক্লায়েন্ট আসবে নাকি? এই কাজ আমাদেরকে ছাড়বে না। ফুল স্টার্ট করো খাবার, আমি আসছি। সাদিফের কথায় আমরা চারজন ভিতরে চলে গেলাম। আমরা সামনেই আগাচ্ছিলাম, তখনই দেখলাম একটু দূরেই ঝুমু, তাসফিয়া আপু আর ইমরান। ওরা বসে আড্ডাক্তার দিচ্ছে। হঠাৎ তাসফিয়া আপু আমাদেরকে দেখে এক দৌড়ে আমাদের কাছে এসে খালামণির পায়ে গিয়ে পড়ল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আর আপনারা এখানে?
এভাবে হঠাৎ সালাম করাই খালামণি একেবারে লাফিয়ে উঠলেন। আর আপুরা তো আমার হাত ধরে ভ্রু কুঁচকে তাসফিয়া আপুর দিকে তাকিয়ে রইলেন। খালামণি উনাকে কোনোমতে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তাসফিয়া নাকি? কেমন আছো? এই তো ভালো। জুমান, ইতি, শেফা হাই। আরে শেফা, ইউ আর লুকিং সো কিউট। বিবাহিত লাগছে তোমাকে দেখতে। বিয়ে করে ফেলেছ নাকি? আমি কি বলবো মাথায় আসছে না। আবুলের মতো তাকিয়ে থাকলাম। আর চোখে দেখলাম ঝুমু আর ইমরান আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। ইমরানের নজরটা খুবই বিষাক্ত লাগছে। আমি জুমান আপুর পিছনে দাঁড়ালাম। হাই, বাট আমরা এখন বিজি। শেফা বেবি, ইতি, মা। চলো তো। জুমান আপু, আরে আরে, এভাবে কেমনে চলে যাবা? আমাদেরকে একটু এই পরীকে দেখতে দাও। আরে তাসফি, এই মেয়ে তো আগের চেয়ে আরো অ্যাট্রাকটিভ হয়ে গেল। ঝুমু। ওর কথা শুনে আমি তাকাতেই হঠাৎ ইমরান এসে আমার হাত চেপে ধরল। এই, তুমি বিয়ে করে নিয়েছ? নিশ্চয় ওই সাদিফকে। এবার তো মেজাজ ফুল গরম হয়ে গেল। ইমরানের থেকে হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করছি আর এই অমানুষটাকে বললাম, শয়তান, আমার হাত ছাড়। সাদিফ এসে দেখলে না তোর চামড়া তুলে নিবে। সাদিফ চামড়া তুলবে আর আমি বসে বসে দেখব? যেখানে দাঁড়িয়ে আছিস, এটার মালিক আমি। বাঁকা হেসে। আপুরা আমার হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু এই কুকুরটা হাত ছাড়ছেই না। হঠাৎ সাদিফ এসে ইমরানকে জোরে এক লাথি দিল। সাথে শুরু হলো চেঁচামেচি। আর এখন সবাই এদিকে তাকালো। এতক্ষণ কেউ দেখেই নি এই দিকে কি হচ্ছিল। কারণ এটা রেস্টুরেন্টের একটা এক্সট্রা লবি। আর এইদিকে মেবি কেউ বসেই না। আর বাকিরা দেখছে ভিতর থেকে কাচের দেওয়াল দিয়ে। সাদিফকে 4-5 জন ধরেও সামলাতে পারছেন না। উনার মাথায় রক্ত উঠলে উনাকে কেউ থামাতে পারে না। আর এখন তো উনাকে থামানো ইম্পসিবল। অনেক কষ্টে উনাকে থামিয়ে নিলেন ইমরানের বাবা এসে। লোকটা যথেষ্ট ভদ্র। সাদিফ আমার পাশে এসে আমার হাত জড়িয়ে নিল। তোর এত বড় সাহস আমার বউকে টাচ করিস? তোর বাপ না আসলে না আজকে আমি তোকে শেষ করে ফেলতাম। আসলেই তোর ভাগ্য ভালো। বারবার আমার হাত থেকে বেঁচে যাস তুই। না হয় আজকে নিশ্চিত মূর্তি আমার হাতে। চলো তো এখান থেকে। এই রেস্টুরেন্ট বন্ধ করতে বেশিক্ষণ লাগবে না আমার। কিন্তু তোর এই বাবার জন্যে করলাম না। অন্যের বউয়ের দিকে না তাকিয়ে রেস্টুরেন্ট সামলা। শালা, কমিনা। এরপর আর খাওয়া হলো না এই রেস্টুরেন্টে। আমার বেশি খারাপ লাগছে সাদিফের জন্যে। এত টায়ার্ড থাকার পরও বেচারা কিছু খেতে পারল না। বাবা, এখন কই যাবি? দেখ কোনো রেস্টুরেন্ট খোলা। মা, প্লিজ, বাসায় চলো। দুপুরের যা আছে গরম করবা। আর কিছুই না। বাসায় যাব আমি। শাওয়ার নিব। তোমরা আসো। আমি আর শেফা আসছি আমার গাড়ি করে। আচ্ছা। সাবধানে গাড়ি চালাবি। হুমবলেই সাদিফ আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন। আমি মনে আল্লাহ আল্লাহ করছি। আমি জানি এসবের জন্যে আমাকেই বকবেন। কিন্তু আমি কি করলাম? রেস্টুরেন্ট সাদিফদের বাসা থেকে বেশি দূরে না। মাত্র 10 মিনিটে চলে আসলাম। গাড়ি থেকে নেমে সাদিফের জন্যে দাঁড়ালাম। উনি গাড়ি পার্ক করছেন। গাড়ি পার্ক করা শেষে আমার হাত ধরে বাড়ির ভিতরে চলে আসলেন। রুমে গিয়ে বোরকা খুলে নিলাম।
বাসায় যে শাড়ি পরা ছিল সেটার উপরেই বোরকা পরে নিলাম, তাই আর কাপড় নিয়ে ঝামেলা নেই। সাদিফ থেকে আশকো করতে লাগলাম কি খাবে সে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। এই বলবেন কি খাবেন? ফ্রাইড রাইস করব, বিফ চিলি, আলুর দোপেয়াজা, সবজি আর চিকেন রোস্ট আছে। করব ফ্রাইড রাইস? আমি শাওয়ার নিতে যাচ্ছি, আসো নিচে দিয়ে আসি। ভয় পাবে একা রুমে থাকলে, না হয় ইতিদের রুমে যাও, আর যা ইচ্ছা তাই রান্না করো, বিরক্ত করিও না তো। সাদিফের কথা শুনে আমি জাস্ট অবাক। আমি উনাকে বিরক্ত করছি? রেস্টুরেন্টের ঘটনা কি আমার জন্যে হয়েছে? বুঝলাম উনি রেগে আছেন, তাই বলে এভাবে বলবে। অভিমানে আমার চোখ ভরে এলো। সাদিফকে কিছু না বলেই আপুদের রুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ কান্নাও করে নিলাম। বিরক্ত করি তাহলে বিয়ে করেছেন কেন? আবার নাকি ভালোবাসে? হু হু, কচুবাসে। কান্নাকাটি করে একেবারে চোখমুখ লাল করে ফেললাম। শেফা, কান্না করেছিস নাকি বাবু? চোখমুখ লাল কেন? ইতি আপু, আরে না, মাথা ব্যথা করছে তাই। সমস্যা নেই, আমি নিচে যাচ্ছি। ফ্রাইড রাইস খাবা? ওয়াও বেবি, অবশ্যই খাবো। তোর হাতের রান্না জাস্ট ওয়াও। দিয়ে আসতে হবে? একা যেতে পারবি? জুমান আপু, আচ্ছা, হ্যাঁ, পারবো একা যেতে। বলেই নিচে চলে যাচ্ছিলাম। রুমের সামনে দিয়ে যাওয়ার সময় উকি দিয়ে দেখলাম উনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টি শার্ট পরছেন। আমাকে দেখা মাত্রই ডাক্তারতে লাগলেন ফুল ফুল করে, কিন্তু আমি পাত্তা দিল মনা। বিরক্ত করি বলে আবার ফুল ডাক্তার, মরে গেছে ফুল। খালামনি তরকারি গরম করছে আর আমি ঝটপট ফ্রাইড রাইস করতে লাগলাম। রান্না করা শেষে টেবিলে সব সাজিয়ে দিতে লাগলাম। তখন এসেই সাদিফ টেবিলে বসে পড়লেন। একে একে সবাই চলে এলো। আজকে আমি উনার পাশে বসব না, তাই খালামনির দিকে গিয়ে বসলাম। সাথে সাথেই এই সাদিফ গন্ডাক্তার চিৎকার, এখন কি তুই চাচ্ছস খাবার টেবিল ছেড়ে আমি উঠে যাই? চর খাওয়ার আগে আমার পাশে এসে বসো। মেজাজ আমার প্রচণ্ড খারাপ। হারি আপ। একদম ঘৃণ লেগে উঠল। একে তো নিজের দোষ আবার আমাকে চিল্লাচ্ছে। খাওয়া শেষে খাবার টেবিলের সবকিছু ঠিকঠাক করছি, অমনি এসে আবার চিল্লানি। টেবিল গুছিয়ে নে আরলি, আমি ওয়েট করছি। আমার সাথে একসাথে যাবি উপরে? কি সমস্যা সাদি? ওর সাথে এভাবে কথা বলছিস কেন? ও আমার সাথে গাদ্দারি করে। ওর এত সাহস? এই দাঁড়িয়ে আছিস কেন? চল। এত অপমান! আপনার সাথে আমি জীবনেও যাব না। খালামণি আমি যাব না বলো উনার সাথে। আমি তোমার সাথে ঘুমাবো আজকে, আর কালকেই আমার বাসায় চলে যাব। খালামনি কিছু বলার আগেই সাদিফ দ্রুত আমার কাছে এসে আমার হাত চেপে ধরল। কি বললা? আবার বলো। থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। আদর দিচ্ছি তাই বলে মাথায় উঠে যাচ্ছ? আসো। কথাগুলা বলেই আমাকে কিছু বলতে না দিয়ে সাদিফ আমাকে কোলে তুলে নিলেন। হঠাৎ সাদিফ আমাকে কোলে নেওয়াতে আমি ভয় উনার টি শার্ট খমাছে ধরলাম, আর মনে মনে ভাবছি এই গন্ডাক্তার কি করবেন আজকে আমাকে আল্লাহ জানেন। ব্যালকনি দিয়ে ফেলে দিবেন না তো আবার? চলবে।